রাকিব, ওই বস্তাগুলো নিয়ে আয় তাড়াতাড়ি, পাহাড়টা বাঁচাতেই হবে। ছেলেটাকে সফল হতে দেওয়া যাবে না। কদিন ধরেই মনটা কেমন অস্থির লাগছিল আমার, ডোবার দিকেই যেন ডাকছে। বাবা, ওই মাছগুলোর কি হয়েছে? এভাবে ভেসে আছে কেন? তোমরা ভেতরে চলে এসো, এই দুর্যোগে বাইরে থাকা বিপজ্জনক। রহিমা, রাকিব, আজকের দিনটার জন্যই তো এত মাস অপেক্ষা করলাম। সেলিম, তোমার বাবা আমার কাছে 12,000 টাকা ঋণ রেখে গেছেন। শোক তো অনেক হলো, এবার হিসেবের কথায় আসি। সর্দার সাহেব, বাবা তো সবে মাটির নিচে গেলেন, আর একটু সময় দেওয়া যায় না? সময় দিলে সুদ কি থেমে থাকে বাবা? 3 মাস, এর মধ্যে টাকা শোধ না হলে এই ভিটেটাই আমার নামে লিখে নিতে হবে। সর্দার সাহেব যা বলছেন কাগজেও তাই লেখা আছে সেলিম ভাই। 3 মাস? তোমার মুখটা এমন শুকনো কেন আজ? সর্দার সাহেব কি বলল? 12,000 টাকা 3 মাসের মধ্যে না দিলে ঘরটাও নাকি নিয়ে নেবে। সে কি কথা? এত টাকা 3 মাসে কোথায় পাবো আমরা? তুমি তো দিনমজুরি করেই কোনো মতে সংসার চালাও। সেটাই তো সারা দিন ভেবেছি রহিমা, মাথায় কিছুই আসছে না রহিমা। মনে হচ্ছে চারদিকের দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। ভেঙে পড়লে চলবে না, একটা না একটা পথ ঠিক বেরোবে। পথ কোথায় পাবো বলো তো রহিমা? চাষ করার মতো নিজের জমিও তো নেই আমাদের। কাল ভোরে একবার মাঠের দিকে ঘুরে এসো, মনটা হালকা হবে, হয়তো কোনো বুদ্ধিও খুলে যাবে। দেখি। ভাই শুনুন তো, আপনি কি এই গ্রামেরই মানুষ? জি আপা, এই গ্রামেই থাকি। কিছু বলবেন? আমি মৎস্য অধিদপ্তর থেকে এসেছি। যাদের বাড়িতে একটা ছোট ডোবা বা পুকুর আছে, তাদের বিনামূল্যে মাগুর মাছের পোনা আর প্রশিক্ষণ দিচ্ছি আমরা। আমার বাড়ির পেছনে একটা পুরনো ডোবা আছে আপা, বছরের পর বছর অযত্নে পড়ে আছে ওটা। খুব হবে, মাগুর মাছ তো এমন পরিবেশেই সবচেয়ে ভালো বাঁচে। শুধু মন দিয়ে পরিষ্কার করতে হবে আর নিয়মিত যত্ন নিতে হবে। আমি রাজি আপা, একদম রাজি। এই সুযোগটাই তো আমার এখন সবচেয়ে বেশি দরকার। তাহলে কাল সকালে একবার অফিসে এসে দেখা করে যাবেন। আমি আপনার নামটা তালিকায় তুলে নেব। সত্যি বলছো? কিন্তু ওই ডোবা তো কতদিনের পরিত্যক্ত, শ্যাওলা আবর্জনায় ভরা। পরিষ্কার করাটাই তো বিরাট কাজ। কষ্ট হলেও করব, এছাড়া তো আর কোনো পথ খোলা নেই আমাদের সামনে। বাবা, আমিও সাহায্য করব। সাঁতার কাটতে পারি, ময়লাও তুলতে পারি। তোমরা বাপ ছেলে যখন এত উৎসাহী, আমি না বলে কি করব? ঠিক আছে, আমিও যতটা পারি হাত লাগাবো। তাহলে কাল ভোর থেকেই শুরু করি, হাতে সময় বেশি নেই। 3 মাসের মধ্যেই কিছু একটা দেখাতে হবে সর্দারকে। বাবা, এত ময়লা, এই ডোবা কি সত্যি পরিষ্কার হবে কোনো দিন? হবে বাবা, একটু একটু করেই হবে। দেখিস, কদিন পরেই চিনতেই পারবি না এই জায়গাটাকে। ও সেলিম, শুনলাম মহাজনের ঋণ মাথায় নিয়েও তুমি নাকি মাছ চাষের স্বপ্ন দেখছো। এই সময় এসব করার মানে কি বাবা? চাচা, বসে থাকলে তো ঋণ শোধ হবে না। সরকারি আপা সাহায্য করছেন, চেষ্টা করেই দেখি না চাচা। সরকারি সাহায্যের কথা তো অনেকেই বলে বাবা, শেষে দেখা যায় কিছুই হয় না। দিনমজুরির কাজেই মন দাও, নিরাপদ থাকবে। চাচা, বাবা ঠিক করে দেখাবে, দেখবেন। থাক বাবা, সবাইকে বোঝানোর দরকার নেই, কাজেই সব প্রমাণ হবে একদিন। বাবা, পাড়ের মাটি ধসে যাচ্ছে, জলদি এসো। রাকিব, ওই বস্তাগুলো নিয়ে আয় তাড়াতাড়ি, পাহাড়টা বাঁচাতেই হবে। ওগো, তোমরা ভেতরে চলে এসো, এই দুর্যোগে বাইরে থাকা বিপজ্জনক। রহিমা, এখন থামলে সব শেষ হয়ে যাবে। আরেকটু, শুধু আরেকটু সময় দাও আমাকে। বৃষ্টিতে ভিজে
কাদার মাখামাখি হয়ে বাপ ছেলে সারা রাত জেগে পার রক্ষা করল। ভোরের আলো ফোটার সময় ক্লান্ত শরীরে তারা দেখল ডোবাটা এখনও আছে। বেঁচে গেছে রে বাবা, প্রকৃতিও যেন আমাদের পরীক্ষা নিল আজ। বাবা, আমরা তো হেরে যাইনি, তাই না? না বাবা, যতক্ষণ চেষ্টা করে যাব ততক্ষণ হারার প্রশ্নই নেই। সর্দার সাহেব, শুনেছেন সেলিম সরকারি সাহায্য পেয়ে ডোবায় মাগুর মাছ চাষ শুরু করেছে। ঝড়েও নাকি হাল ছাড়েনি, রাত ভর পাড় বাঁচিয়েছে। ভালো ফলন হলে তো ও সহজেই আপনার ঋণ শোধ করে দেবে। কি বললি? ঋণ শোধ হয়ে গেলে তো ওই জমিটা আর আমার হাতে আসবে না। আমি তো ভেবে রেখেছিলাম ওখানে নিজের গুদাম বানাবো। তাহলে এখন কি করবেন সর্দার সাহেব? ছেলেটাকে সফল হতে দেওয়া যাবে না। আজ রাতেই গিয়ে ডোবার পাড়ের বাঁধটা কেটে দিয়ে আসবি। পানি বেরিয়ে গেলে মাছও মরবে, কেউ টেরও পাবে না। কিন্তু সর্দার সাহেব, ছেলেটার তো আর কোনো উপায়ও নেই। এতে ওর সব শেষ হয়ে যাবে। আমার টাকা, আমার সিদ্ধান্ত। এটা রাখ, কাজটা সেরে আয়। বাড়তি প্রশ্ন করার দরকার নেই। নিজের স্বার্থ বাঁচাতে একজন মানুষের স্বপ্ন গুড়িয়ে দিতেও দ্বিধা করলেন না করিম সর্দার। লোভ কতটা নিষ্ঠুর হতে পারে তারই এক অন্ধকার ছবি ফুটে উঠল সেই রাতে। কি গো, ভুলো এভাবে ডাকছে কেন এত রাতে? কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে। কদিন ধরেই মনটা কেমন অস্থির লাগছিল আমার। ডোবার দিকেই যেন ডাকছে। বাবা, আমিও যাব তোমার সাথে। না বাবা, তুই মায়ের কাছেই থাক, আমি একটু দেখে আসি। সাবধানে যেও। সেলিম নিঃশব্দে এগিয়ে গেল ডোবার দিকে। বুকের ভেতর একটা অজানা আশঙ্কা কাজ করছিল। কদিন ধরেই তার মনে হচ্ছিল কেউ যেন লুকিয়ে তার কাজ লক্ষ্য করছে। কে ওখানে? কি করছো তুমি আমার ডোবার পাড়ে এত রাতে? কেউ না, আমি এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম। এমনি যাচ্ছিলে তো হাতে কোদাল কেন? বাঁধের এই অংশটাও তো কাটা দেখছি। আমার ডোবা নষ্ট করতে এসেছিলে তুমি? সেলিম ভাই, মাফ করে দাও। নিজের ইচ্ছায় আসিনি। করিম সর্দার টাকার লোভ দেখিয়ে পাঠিয়েছেন আমাকে। সর্দার সাহেব এই কাজ করাতে চেয়েছেন? তাহলে সাহায্যের কথাটাও তার মিথ্যে অভিনয় ছিল? হ্যাঁ ভাই, বললেন তুমি সফল হলে ঋণ শোধ হয়ে যাবে আর জমিটা তার হাতে আসবে না। তাই এই ষড়যন্ত্র। ফজলু ভাই, তোমার তো নিজের কোনো দোষ নেই আসলে। অভাবের চাপেই এই কাজে রাজি হয়েছ, তাই না? হ্যাঁ সেলিম ভাই, ছেলেটা অসুস্থ। ঔষধের টাকার জন্যই এই ভুল কাজে রাজি হয়ে গিয়েছিলাম। আমাকে থানায় দিও না, পরিবারটা পথে বসে যাবে। থানায় দেব না তোমাকে, তবে একটা শর্ত আছে। কাল সকালে গ্রামের মানুষের সামনে সত্যিটা বলতে হবে তোমাকে। ঠিক আছে সেলিম ভাই, সব বলবো আমি। এমন অন্যায়ের পরও তুমি ক্ষমা করলে এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। মানুষ ভুল করেই শেখে ফজলু ভাই। চলো, বাঁধটা এখনই মেরামত করে ফেলি দুজনে মিলে। প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিল সেলিম। আর সেই ক্ষমায় পরদিন এক বিরাট সত্যের দরজা খুলে দিল গোটা গ্রামের সামনে। ফজলু মিয়া, তুমি বলেছ গুরুত্বপূর্ণ কিছু জানাবে আজ। বলো, কি হয়েছে? সবাই শুনুন। গত রাতে করিম সর্দারের নির্দেশে আমি সেলিমের ডোবার বাঁধ কেটে দিতে গিয়েছিলাম, যাতে সব মাছ মরে যায়। উনি চেয়েছিলেন সেলিম ব্যর্থ হোক, যাতে ওর ভিটেমাটি সর্দারের হাতে চলে যায়। মিথ্যে কথা। এই লোক নিজে থেকেই এসব করেছে। আমাকে জড়িয়ে মিথ্যে বলছে। মিথ্যে বলছি না সর্দার সাহেব, পারিশ্রমিকের কথাও আপনি বলেছিলেন। সত্যিটা জানানোই এখন আমার কর্তব্য। সর্দার, নিজের স্বার্থের জন্য একজন গরিব মানুষের এত বড় ক্ষতি করতে চাইলেন? এটা কোনো ভদ্র মানুষের কাজ নয়। গ্রামপ্রধান সাহেব, আমি শাস্তি চাই না, শুধু চাই সর্দার সাহেব বুঝুন, সৎ পথে চেষ্টা করা মানুষকে এভাবে থামানো ঠিক নয়। সর্দার, আজ থেকে সেলিমের ঋণের সুদ মকুব করা দেবেন। আসল টাকাটা ও যখন যেমন পারে শোধ করবে। এটাই আজকের বিচার। ঠিক আছে, মেনে নিচ্ছি সবার সিদ্ধান্ত। সেলিম ভাই, এই পোনাগুলো এখনো খুব ছোট। প্রথম মাসে খাবার একটু কম দেবেন। পানি যেন বেশি ঘোলা না হয় সেদিকে খেয়াল রাখবেন। জি আপা, বুঝলাম। আর কি কি খেয়াল রাখতে হবে বলুন, সব মনে রাখছি। সপ্তাহে 2 দিন পানি একটু পরিবর্তন করবেন। মাছ অসুস্থ মনে হলে সাথে সাথে খবর দেবেন আমাকে।
মাগুর মাছ শক্ত প্রকৃতির, ঠিকমতো যত্ন নিলে লোকসানের ভয় কম। বাবা, ওই মাছগুলোর কি হয়েছে? এভাবে ভেসে আছে কেন? বুঝতে পারছি না রে বাবা, পানির রংটাও কেমন বদলে গেছে, একটু দুর্গন্ধও আসছে। এত মাস পরিশ্রমের পর যদি মাছগুলো এভাবে মরে যায়, ওগো তুমি তাড়াতাড়ি আসমা আপাকে খবর দাও। সেলিম ভাই, ঘাবড়াবেন না, পানিতে অক্সিজেনের অভাব হয়েছে, আর তলায় পচা জৈব পদার্থ জমেছে বেশি। এটা ঠিক করা যাবে। কি করতে হবে আপা বলুন, যা লাগে করব। আজই পানির একটা অংশ বদলে দিন, আর চুন গুলিয়ে ছিটিয়ে দিন ডোবার চারপাশে। খাবারও 2 দিন কম দেবেন, পানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। বাবা, আমরা কিন্তু ওদের বাঁচিয়েই ফেলবো, দেখে নিও। 3 দিন ধরে দিন রাত পরিশ্রম করল পরিবারটা। চতুর্থ দিন সকালে যখন মাছগুলো আবার ঝাঁক বেঁধে সাঁতরাতে শুরু করল, সেলিমের চোখে জল এসে গেল স্বস্তির। যাক, আরেকটা বিপদও পার হলাম আমরা। এই ডোবা যেন আমাদের প্রতিটা পরীক্ষায় ফেলছে, আর প্রতিবারই আমরা জিতছি। সেলিম বাবা, সেদিন তোমাকে নিরুৎসাহী করেছিলাম। আজ শুনলাম তোমার ডোবার মাছ নাকি দারুণ বেড়ে উঠছে, ঝড় রোগ সবকিছু পেরিয়েও। চাচা, আপনি তো চিন্তা করেই বলেছিলেন। খারাপ কিছু ভাবিনি, এখনও ফসল ঘরে ওঠেনি, দেখা যাক শেষে কি হয়। তোমার ধৈর্য দেখে আজ শিক্ষা নিলাম বাবা। যারা একদিন হাসাহাসি করেছিল, আজ তাদের মুখেই ফুটে উঠছিল সম্মানের ছাপ। সেলিম বুঝল, সময়ের চেয়ে বড় বিচারক আর কেউ নেই। রহিমা, রাকিব, আজকের দিনটার জন্যই তো এত মাস অপেক্ষা করলাম। চলো দেখি কেমন ফলন হয়েছে। বাবা, তাড়াতাড়ি জাল ফেলো, আমি আর তর সইতে পারছি না। ইয়া আল্লাহ, দেখো দেখো কি বিশাল বিশাল মাগুর হয়েছে সব। সত্যিই তো, স্বপ্নেও ভাবিনি এতটা সফল হবে আমাদের এই কাজ। এই দিনটার জন্যই তো এত কষ্ট, এত বাধা পেরিয়ে এলাম। বাবা, তুমি তো ঠিক ছিলে সব সময়, তোমাকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে। সেলিম ভাই, এই সাফল্যের ভাগিদার হতে পেরে আমিও ধন্য মনে করছি নিজেকে। সেলিম ভাই, তোমার মাছের নাম তো এখন গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে। এত সুন্দর মাগুর কিভাবে ফলালে বলো তো? কষ্ট আর যত্ন দিয়ে ভাই, সরকারি আপার পরামর্শগুলো মন দিয়ে মেনে চলেছি, তাতেই এই ফল। সর্দার সাহেব, এই নিন আপনার আসল ঋণের টাকা। আপনি হয়তো চাননি আমি সফল হই, কিন্তু আজ নিজের চেষ্টায় ঋণমুক্ত হলাম। সেলিম, তোমার সাথে যা করতে চেয়েছিলাম তার জন্য সত্যি লজ্জিত আমি। প্রতিশোধ নিতে পারতে, কিন্তু নাওনি। এই ভদ্রতা ভুলব না। প্রতিশোধ দিয়ে তো কিছু গড়া যায় না সর্দার সাহেব, শুধু ভাঙা যায়। আমি বরং গড়তে চেয়েছি। সেলিম ভাই, আপনার এই সাফল্যের কথা এখন আমাদের অফিসেও পৌঁছে গেছে। আপনাকে এই এলাকার আদর্শ মৎস্য চাষী হিসেবে ঘোষণা করতে চাই আমরা। আপা, এই সম্মান তো আপনাদের সাহায্য ছাড়া সম্ভবই হতো না। আপনি না এলে এই পথের কথা ভাবতেই পারতাম না আমি। আপনি চাইলে এবার আশেপাশের আরও কয়েকজন গরিব চাষিকেও প্রশিক্ষণ দিতে পারেন, একই পথ দেখাতে পারেন তাদের। বাবা, তাহলে তো আরও অনেকে আমাদের মতো ডোবায় মাছ চাষ করে ভালো থাকতে পারবে, তাই না? হ্যাঁ বাবা, এটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্তি হবে, নিজের সাফল্য দিয়ে আরও কজনের মুখে হাসি ফোটাতে পারা। সেলিম ভাই, পরের দফার পোনা ছাড়ার কাজে যদি আমাকে একটু সাহায্য নিতে দাও, খুব উপকার হতো আমার। আসমা আপার কাছে শুনলাম দিনমজুরের কাজও পাওয়া যাবে এখানে। অবশ্যই ফজলু ভাই, তুমি এখন থেকে আমার এখানেই কাজ করবে। তোমার ছেলের চিকিৎসার খরচও এবার একটু সহজ হবে। সেলিম ভাই, এই উপকার কোনোদিন ভুলব না আমি। যেভাবে ক্ষমা করে আপন করে নিলে তুমি। অতীত নিয়ে আর ভেবো না ফজলু ভাই, ভুল স্বীকার করে এগিয়ে যাওয়াটাই আসল সাহস। তুমি সেটা দেখিয়েছো।